মের মধ্যে ভোটটা করাতে, ক্যাবিনেট তৈরি করতেই হবে। এসআইআর এর নামে যেভাবে পায়ে পা রেখে একটা সাংবিধানিক ক্রাইসিস তৈরি করেছে, আজকে তার পরিণাম আজকে এইরকম একটা ভয়ানক দিনের সম্মুখীন আমরা হলাম। সাংবিধানিক পদমর্যাদা ভুলে গিয়ে এমনও বলেছিলেন সিবি আনন্দ বোসের কাছে তার যেতে ভয় লাগে। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। স্যার, আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গে নতুন রাজ্যপাল হচ্ছেন RN রবি। আমরা দেখলাম 5 তারিখ হঠাৎ সন্ধ্যাবেলা আগের যিনি রাজ্যপাল ছিলেন সিবি আনন্দ বোস, তিনি রিজাইন করলেন। কিভাবে দেখছেন বিষয়টা আপনি? বাংলার মধ্যাকাশে রবির উদয়, মানে এই যে RN রবিকে রাজ্যপাল হঠাৎ করে রিক্রুটমেন্ট পাওয়া, এটা কিন্তু নিতান্তই কাকতালীয় নয়। এর পিছনে একটা সুদূর প্রসারিত রাজনৈতিক অবস্থান, রাজনৈতিক কৌশল এবং একটা আগামীর বৃহত্তর কোনো সম্ভাব্য রাজনৈতিক পরিমণ্ডলের অবশ্যম্ভাবী পরিবর্তনকেই মাথায় রেখে এটা যে করা হয়েছে, এটা নিয়ে আর কারো দ্বিমত নেই। আমি কেন তোমাকে এতগুলো শব্দগুচ্ছ ব্যবহার করলাম? প্রথম হচ্ছে এসআইআর পরবর্তী বাংলায় এই মুহূর্তে 1,20,00,000 বাদ যাওয়া এবং বিচারাধীন মিলে ভোটারের নাম আছে। শাসক বিরোধী, একাধিক বিরোধী যুযুধান এই মুহূর্তে। ভোটের সামনের যে ভোটটা এপ্রিলে না হলে পরে 5 মে সম্ভাব্য একটা সাংবিধানিক জটিলতা তৈরি হবে। 5 মের মধ্যে ভোটটা করাতে, ক্যাবিনেট তৈরি করতেই হবে। 5 বছরের পূর্ণকাল কমপ্লিট হয়ে যাবে। এমতো অবস্থায় দাঁড়িয়ে রাজ্যের সাংবিধানিক প্রধান অর্থাৎ রাজ্যপাল, যাকে সংবিধানগতভাবে বলা হয়, তিনি নমিনেটেড শুধু নন, তিনি হচ্ছেন সেতু কেন্দ্র এবং রাজ্যের, অর্থাৎ ব্রিজ বিটুইন সেন্ট্রাল অ্যান্ড স্টেট। তাকে কেন সরানো হলো? ভারতবর্ষে তুমি বলতেই পারো, ভারতবর্ষে অনেকগুলো রাজ্যপালকে কালকে সরানো হয়েছে। আমি যে সরানো হয়েছে, কিন্তু পদত্যাগ করানো হয়েছে কিন্তু শুধুমাত্র আমাদের রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বোসকে। এবং সেটা যে কতটা আকস্মিক হয়েছে তা না হলে আজকে দ্রৌপদী মুর্মুর, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দার্জিলিংয়ে একটি অনুষ্ঠান ছিল। এই সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধনে হাজির থাকার কথা ছিল সিবি আনন্দ বোসের, অর্থাৎ প্রি ডিসাইডেড এটা। তার মানে গতকাল চিত্রনাট্যটা তৈরি হয়েছে ঠিক শেষ মুহূর্তে, এবং শেষ মুহূর্তে সিবি আনন্দ বোসকে বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, তিনি পদত্যাগ করেছেন। এবার যে পরিসংখ্যানটা দাঁড়ালো কেন? দেখো, এই মুহূর্তে রাজ্য সরকার, রাজ্য প্রশাসন লাস্ট 3 থেকে 4 মাস ধরে এসআইআর এর নামে যেভাবে পায়ে পা রেখে একটা সাংবিধানিক ক্রাইসিস তৈরি করেছে, রাজ্যের মুখ্যমন্ত্রী, তার দলের একাধিক নেতা, মন্ত্রী, শান্তি, বিধায়ক, এমনকি রাজ্যের সরকার চালিত প্রশাসনের ছোট বড় প্রত্যেকটা স্তরের অফিসার, তারা এসআইআর নামক একটা কনস্টিটিউশনাল ম্যান্ডেটকে যেভাবে দুমড়ে মুচড়ে ফেলেছে, আজকে তার পরিণাম আজকে এইরকম একটা ভয়ানক দিনের সম্মুখীন আমরা হলাম। সেই জায়গায় দাঁড়িয়ে এটা তো হতেও পারে, এটা ফেলে দেওয়ার নেই যে এতগুলো মানুষ যাদের ভোটাধিকার এই মুহূর্তে রাখা সম্ভব হয়নি, অর্থাৎ সংবিধানের 16 নম্বর ক্লজ, যে ক্লজে পরিষ্কার বলা আছে ভারতবর্ষের নাগরিকদের ভোটাধিকার তাদের মৌলিক অধিকার। বৈধ নাগরিক, বৈধ ভোটার, বৈধ ভোটার, বৈধ নাগরিক। তাহলে এতগুলো মানুষকে তো ভোটাধিকার থেকে তুমি বঞ্চিত রাখতে পারো না। আবার এটাও ঠিক যে এই বড় অংশের ভোটারদের, যারা এই মুহূর্তে আর নাম ইনক্লুড করার মতন সময় নেই তাদের কাছে, ভোট ইমিডিয়েট ঘোষণা করতে হবে, সেই জায়গায় কি দাঁড়িয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, যেটা নির্বাচন কমিশন এবং রাজ্য প্রশাসনের মাঝখানে রীতিমতন জুডিশিয়ারি, মানে ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয়, যারা 142 নম্বর ধারা প্রয়োগ করে আজকে এসআইআর এর মাঝখানে পড়তে বাধ্য হয়েছে, বিকজ আমাদের এই যে কনস্টিটিউশনাল এন্ডটা, যে রাজ্যের প্রশাসন, তারা গ্রসলি ফেইল্ড। এইরকম একটা অবস্থায় কি কোনো আভাসের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যে মাননীয় সুপ্রিম কোর্ট এই মানুষগুলোর ভোটাধিকারের বঞ্চিত হওয়ার অ্যাসপেক্টেই একটা রাষ্ট্রপতি শাসনের মতন গুরুত্বপূর্ণ ধারা, যেটা এসআইআর না হলে নর্মাল কোর্সে
356 ধারা জারির উদাহরণ আছে, আইনও আছে, প্রভিশনও আছে, যেটা অসমে হয়েছে, জম্মু কাশ্মীরে হয়েছে এর আগে। আইআর হতে পারেনি, ইন্টেনসিভ রিভিশন, ইলেকটোরাল রোল যতক্ষণ না সুস্থভাবে তৈরি হচ্ছে ততদিন পর্যন্ত নির্বাচন সম্ভব নয় বলেই কি আগে ভাগে রাজ্যপালকে পাল্টে দেওয়া হলো। কথা রাখতে হবে, যিনি RN রবি এসছেন তিনি কিন্তু আমাদের অজিত ডোভালের ডেপুটি এবং গোয়েন্দা বিভাগে একটা দীর্ঘদিন কাজ করেছেন। এই কারণেই কি তাকে সরানো হয়ে এই মুখটা আনা হলো, যাতে যদি প্রেসিডেন্সিয়াল রুল জারি হয় অন্তত শক্ত হাতে রাজ্যটাকে সামলাতে পারে। প্রথম। দ্বিতীয়, এই যে পশ্চিমবঙ্গ, যার সীমান্তবর্তী এলাকা ভারতবর্ষের সবচেয়ে বড় বর্ডার, 2210 কিলোমিটার ফ্রম বাংলাদেশ টু ইন্ডিয়া, পশ্চিমবঙ্গের যে অংশটা, এই অংশটাই ভারতবর্ষের সবচেয়ে বেশি ইনলিগাল ট্রাফিকিং থেকে শুরু করে একটা বর্ডার ডিসপুট থেকে শুরু করে ইনলিগাল যত ধরনের কার্যকলাপ এই বর্ডারকে কেন্দ্র করে হয়। এই কারণে কি এই এক্সপার্টিস লোকটাকে ডাকা হলো, যিনি তামিলনাড়ুর রাজ্যপাল থাকাকালীন কিন্তু তামিলনাড়ুর অবিজেপি শাসিত রাজ্য স্ট্যালিনের, সেখানে কিন্তু তিনি কম্প্রোমাইজ করেননি। এমনকি সরকারের লিখে দেওয়া স্ক্রিপ্টও তোতা পাখির মতন আউড়ে যায়নি, বিধানসভা পরিত্যাগ করে বেরিয়ে এসেছিলেন, তার ইতিহাস আছে। ফলে এইরকম একটি 60 লোককে আনা হলো যাতে সাংবিধানিক ক্রাইসিস তৈরি হলে শক্ত হাতে সেটা মোকাবিলা করতে পারে। আর পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী পার্টগুলো, যেটা ভারতবর্ষকে একটা থ্রেটেনিং জায়গায় নিয়ে গেছে, ভারতবর্ষের অভ্যন্তরীণ সিস্টেমটাকে ভেঙে ফেলেছে, পশ্চিমবঙ্গ এখন অবৈধ অনুপ্রবেশকারীদের এবং জঙ্গিদের সেফ করিডর নয়, সেফেস্ট করিডর, সেফেস্ট শেল্টার হাউস। মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল CV আনন্দ বোসের আচমকা পদত্যাগের খবরে আমি হতবাক এবং গভীরভাবে উদ্বিগ্ন, এই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। আহা, দেখুন তো, রাজ্যপালকে নিয়ে কত চিন্তা রাজ্যের মুখ্যমন্ত্রী, অথচ এই রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যপাল চরিত্রহীন, রাজ্যপাল নারী, রাজ্যপালের কাছে মেয়েরা সুরক্ষিত নয় বলে রাজভবনে তার বিধায়িকাদের যেতে বারণ করেছিলেন, মনে আছে তো? তিনি শুধু তাই নয়, এ রাজ্যের সরকারের চালিত কেষ্টবিষ্টুরা, বিধায়ক, সাংসদ থেকে শুরু করে কে না তৃণমূলের, রাজ্যপালকে সকাল বিকাল একবার গাল দিতে না পারলে তাদের পেটের ভাত হজম হতো না। এই CV আনন্দ বোসকে নিয়ে কত তৃণমূল হেনস্থা করেছে, কত জায়গায় হেনস্থার শিকার হয়েছেন ভদ্রলোক। বিভিন্ন জায়গায় তাকে ঢুকতে দেয়নি, বিভিন্ন জায়গায় তার অলিখিত অনুপ্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার, করেছে না? এই ভিসি রিক্রুটমেন্ট নিয়ে দীর্ঘদিন পায়ে পা রেখে ঝগড়া করেছেন তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী তার সাংবিধানিক পদমর্যাদা ভুলে গিয়ে এমনও বলেছিলেন CV আনন্দ বোসের কাছে তার যেতে ভয় লাগে। ভাবতে পারা যায় একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে এইভাবে হেনস্থা এবং সাংবিধানিক পদে ওই রকম একটা স্টেচার নিয়ে চলা। ফলে রাজ্যের মুখ্যমন্ত্রী বা তার সাঙ্গপাঙ্গদের হঠাৎ এই যে কাঁদুনি, এটা মানে আমার মনে হয় এই কাঁদুনিটা আন্তরিকভাবে নয়, এরা ভয় পেয়ে গেছে। হঠাৎ করে এই প্রাক্তন IPS গোয়েন্দাদের প্রধান ডেপুটি অজিত ডোভালকে, এবং যার পাস হিস্ট্রি ভয়ানকভাবে স্ট্যালিনের রাজ্য তামিলনাড়ুর সরকার বুঝে গেছে, তাকে আনাতে রাজ্যের মুখ্যমন্ত্রী কি সামান্য হলেও চাপে পড়ে গেলেন না? বা তিনি কি সিঁদুরে মেঘ দেখছেন আগামীতে এ রাজ্যে তার ক্ষমতায় থাকাটা এই রাজ্যপালের হাত ধরে প্রায় অসম্ভব? কারণ এই মানুষটি কিন্তু কম্প্রোমাইজ করতে জানে না, এর ডিকশনারিতে নো কম্প্রোমাইজেশন। কারণ ইনি রাজ্যপাল বা রাজনীতিতে আসার আগে দক্ষ গোয়েন্দা হিসেবে সুনাম কুড়িয়েছেন, এবং অজিত ডোভালের ডেপুটি মানে বুঝতে পারছেন যে ভারতবর্ষের প্রতিরক্ষা ক্ষেত্রে তার কন্ট্রিবিউশনটা কোন লেভেলে, কোন মেধাসত্ত্বের দিক থেকে তিনি এগিয়ে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের সরকারের এই আমাদের CV আনন্দ বোসের প্রতি যতটা মানে এখন আজকে প্রেম উতলে পড়ছে, সেই প্রেমটা নিতান্তই পলিটিক্যাল। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী আরো বলেছেন যে এই মুহূর্তে তার পদত্যাগের কারণ আমার জানা নেই, তবে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে যদি কিছু রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য রাজ্যপাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপের মুখে পড়েন তবে আমি অবাক হব না। না, তিনি
তিনি এইগুলো কথা বলেছেন, এটা কতগুলো কোড ল্যাঙ্গুয়েজের কথা, মানে কেতাবি কথা, কপি বুক কথা। এই সরকারের আমলে যতজন রাজ্যপাল এই রাজ্যে ক্ষমতায় মানে পদে বসেছেন সবার সাথে ঝগড়া হয়েছে। ধানকরের সাথে তো ঝগড়ায় রাজ্য সরকার সমস্ত সাংবিধানিক মর্যাদাকে হারিয়ে ফেলেছিল। শুধু তাই নয়, এ রাজ্যে এত ব্রাগ্মী লোক ওই রাজভবনটার পদ সামলেছেন, হীরেন মুখোপাধ্যায়, রাজা গোপালাচারী, পদ্মজা নাইডু, নুরুল হাসান, গোপাল কৃষ্ণ গান্ধী, যার ওই সময় বামেদের সাথে মানে লড়াই, বামেদের অন্যায়ের বিরুদ্ধে যার এক মানে নিঃস্বার্থ লড়াই, তৃণমূল নেত্রীকে ওই সময় পলিটিক্যালি মাইলেজ দিয়েছিল। তৃণমূল নেত্রী ক্ষমতায় এসেছিলেন যেসব কারণগুলোর জন্য, তার মধ্যে একটা হচ্ছে সে সময় রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধীর তৎকালীন সরকারের অন্যায়, অবিচার, সন্ত্রাসের বিরুদ্ধে নিঃস্বার্থ লড়াইটা। এই যে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী এটা বলেছেন, আমি আপনাকে বলছি এটা হয়তো তিনি অনেকটা তার অভিজ্ঞতার থেকেও সঠিকভাবেই বলেছেন, এমনি তো বলেনি, তাছাড়া এটা সঠিকভাবে, কারণ উনি কিন্তু বুঝতে পেরেছেন সংকটটা কোথায় তৈরি হয়েছে এবং সংকটটা কার তৈরি। রাজ্যের সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী তৈরি করা সংকটের ফাঁদেই কিন্তু তিনি পড়তে যাচ্ছেন। भारत की आत्मा बसती है गांवों में और इन गांवों की शान है हमारा जनजातीय समाज। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री श्री मोहन यादव जी के नेतृत्व में मध्य प्रदेश सरकार ने लिया है संकल्प सबका साथ, सबका विकास और सबका विश्वास। धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान ने जनजातीय अंचलों में विकास की गंगा बहाई है। प्रधानमंत्री जनमन योजना अंतर्गत ग्रामीण आवास, सड़कें, शिक्षा और बिजली सब कुछ तेजी से पहुंच रहा है गांव-गांव। 21 जिलों में 66 मोबाइल मेडिकल यूनिट से स्वास्थ्य सेवाएं अब पहुंच रही हैं दूरस्थ अंचलों तक। जनजातीय मेहनतकश भाइयों बहनों को मिला है उनके श्रम का उचित सम्मान। 30 लाख तेंदुपत्ता संग्राहकों को 115 करोड़ रुपए की बोनस राशि और मानदेय 3000 से बढ़ाकर 4000 रुपए प्रति बोरा। ये है गरीब कल्याण और सम्मानजनक जीवन की नई दिशा। नए भारत का सपना तभी पूरा होगा जब युवा सशक्त होंगे। इसलिए यूपीएससी, पीएससी, गेट, नीट, जेईई और क्लैट जैसी प्रतियोगी परीक्षाओं के लिए दी जा रही है निशुल्क कोचिंग। आकांक्षा योजना और विदेश अध्ययन छात्रवृत्ति ने हजारों सपनों को दिया है नई उड़ान। प्रदेश में स्थापित 126 बंधन केंद्रों से 30,000 से अधिक जनजातीय युवाओं को मिला है रोजगार। देश का पहला ट्राइबल हॉस्टल हो या सेना और पुलिस सेवाओं में भर्ती के लिए विशेष प्रशिक्षण, सरकार हर मोर्चे पर जनजातीय युवाओं को बना रही है आत्मनिर्भर। माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आदिवासी गौरव के संकल्प और मुख्यमंत्री मोहन यादव जी के अथक प्रयासों से आज मध्य प्रदेश का जनजातीय समाज शिक्षा, स्वास्थ्य, रोजगार और सांस्कृतिक संरक्षण हर क्षेत्र में आगे बढ़ रहा है। मध्य प्रदेश सरकार का विश्वास है जब जनजातीय समाज आगे बढ़ेगा तभी प्रदेश और देश आत्मनिर्भर भारत के सपने को साकार करेगा। सबके साथ सबका विकास, यही है आत्मनिर्भर मध्य प्रदेश का संकल्प।